নমস্কার বন্ধুরা, আজ আপনারা এই ভিডিওতে জানবেন শ্রীখণ্ড গ্রামে গোপীনাথ কিভাবে এলো এবং ভক্ত রঘুনন্দন কিভাবে গোপীনাথকে লাড্ডু খাওয়ালেন, ভক্ত রঘুনন্দন কিভাবে গোপীনাথের দেখা পেলেন। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কাটোয়ার পাশের গ্রাম শ্রীখণ্ড। কাটোয়া থেকে মাত্র 8 কিলোমিটারের রাস্তা। আপনি যেতে চাইলে বলবেন শ্রীখণ্ড যাব। কাটোয়া থেকে মাত্র 10 টাকা বাস ভাড়া। আপনি চাইলে বর্ধমানগামী ট্রেনেও যেতে পারেন। কাটোয়ার পরের স্টেশন শ্রীখণ্ড। শ্রীখণ্ড একটি অতি প্রাচীন অখ্যাত গ্রাম। আজ থেকে প্রায় 500 বছরের আগেকার কথা, মহাপ্রভুর সমসাময়িক। সেই সময় এই গ্রামে তৎকালীন বিখ্যাত কবিরাজ ছিলেন মুকুন্দ রায়। তিনি ছিলেন একজন সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব। তার বাড়িতে ছিলেন গৃহদেবতা কোষ্ঠী পাথরের গোপীনাথ। প্রতিদিন ভোরে উঠে মুকুন্দ কবিরাজ স্নান করে গোপীনাথের পূজা সম্পূর্ণ করে রুগী দেখতে বসতেন। গোপীনাথের কৃপায় মুকুন্দ কবিরাজের অদ্ভুত হাতযশ ছিল। প্রায় সমস্ত রোগী তার ওষুধে সেরে উঠত। এই রকম একদিন মুকুন্দ কবিরাজ স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকছেন। এমন সময় একটি বাচ্চা ছেলে কোথা থেকে ছুটতে ছুটতে এসে আকুল স্বরে ডাকছে, কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই। মুকুন্দ কবিরাজ ঠাকুর ঘর থেকে বার হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কে বাবা তুমি, তোমার কি হয়েছে? ছেলেটি উত্তর দিল, কবিরাজ মশাই, আমি পাশের গ্রামে থাকি, আমার নাম গুরুচরণ। আমার বাবা খুব অসুস্থ, আপনি এক্ষুনি চলুন, তা না হলে বাবাকে বাঁচানো যাবে না। কবিরাজ মশাই বললেন, তা কি করে হয় বাবা, আমি সবে আমার গোপীনাথের পূজায় বসতে যাচ্ছি, একটু দাঁড়াও, আমি গোপীনাথের সেবা দিয়ে অবশ্যই যাব। ছেলেটি আকুল স্বরে বলল, না কবিরাজ মশাই, এত দেরি করলে বাবাকে বাঁচানো যাবে না, গোপীনাথকে একটু পরে সেবা দিলেও চলবে, আপনি এক্ষুনি চলুন। ছেলেটি কবিরাজের পায়ে ধরে কাঁদতে লাগলো। ছেলেটির আকুতি দেখে কবিরাজ মশাই খুবই মায়া হলো। উপায় না দেখে মুকুন্দ কবিরাজ তার 5 বছরের ছেলে রঘুকে ডাকলেন, রঘুনাথ, রঘুনাথ, ও রঘুনাথ। ঘরের ভিতর থেকে ছোট্ট রঘুনাথ বেরিয়ে আসলো। কবিরাজ মশাই বললেন, বাবা রঘু, আমি এই ছেলেটির বাবাকে দেখতে পাশের গ্রামে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, তুই গোপীনাথের সেবা দিয়ে দিস বাবা। রঘুনাথ তো খুবই খুশি, সে এই প্রথম গোপীনাথের সেবা দিতে পারবে। আনন্দে রঘুনাথ বাবাকে বলল, তুমি নিঃসন্দেহে যাও বাবা, আমি গোপীনাথের সেবা দিয়ে দেব। কবিরাজ মশাই রোগী দেখতে চলে গেলেন। ছোট্ট রঘুনাথ তাড়াতাড়ি করে স্নান করে ধুতি পরে মায়ের কাছে গিয়ে বললেন, মা, বাবা আজ আমাকে গোপীনাথের সেবা দিতে বলেছে, তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে দাও। মা তখন কাঁসার থালায় করে বেশ কয়েকটি লাড্ডু রঘুনাথের হাতে দিয়ে বললেন, ভালো করে গোপীনাথের সেবা দিস বাবা, ভগবান যেন গ্রহণ করেন। ছোট্ট বাচ্চা সরল ছেলে রঘুনাথ ভাবলেন, গোপীনাথ বুঝি সত্যি সত্যি খান। রঘু ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে থালাটি গোপীনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো গোপীনাথ, মা তোমাকে আজ নাড়ু দিয়েছে, মা এগুলো আগের সপ্তাহে নিজের হাতে বানিয়েছে। নাও গোপীনাথ, এবার খেয়ে নাও, আমি জানি তোমার খুব খিদে পেয়েছে, নাও গোপীনাথ, তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু কই, তুমি তো খাচ্ছ না। ও বুঝেছি, তোমাকে বাবার মতন চন্দন তুলসী পাতা দিইনি বলে খাচ্ছ না। এই বলে রঘুনাথ তুলসীতে চন্দন দিয়ে থালার ওপরে রাখলেন, তারপর বাতাস করলেন গোপীনাথকে, তাও গোপীনাথ খাচ্ছে না। এইভাবে অনেকক্ষণ ধরে অনুনয় বিনয় করে গোপীনাথকে খাওয়ানোর চেষ্টা করলেন ছোট্ট রঘুনাথ। যখন কোনো কথায় গোপীনাথ বলছে না, তখন ছোট্ট রঘুনাথ বললেন, হে ভগবান, যদি তুমি সত্যিই না খাও তাহলে তোমার চরণে আমি মাথা ঠুকে মরব। এই বলে রঘুনাথ গোপীনাথের চরণে মাথা ঠুকতে লাগলো।
ঠুকতে ঠুকতে ছোট্ট শরীরের নরম চামড়া কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করেছে। হঠাৎ এক চোখ ধাঁধানো জ্যোতিতে সমগ্র ঠাকুর ঘর আলোকিত হয়ে গেল। কোষ্ঠী পাথরের গোপীনাথের ভিতর থেকে দুটি অপ্রাকৃত হাত বেরিয়ে এলো। গোপীনাথ বললেন, কই রে রঘুনাথ, আমাকে নাড়ু দে। নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না ছোট্ট রঘুনাথ, কেবল অবাক হয়ে গোপীনাথের দিকে তাকিয়ে রয়েছে, গোপীনাথের সেই ভুবন মোহিনী রূপের দিকে। আবার গোপীনাথ বললেন, কিরে রঘু, নাড়ু দিবি নে? তখন রঘুনাথ গোপীনাথের সামনে একটি নাড়ু ধরলেন। গোপীনাথ নাড়ুটি গ্রহণ করলেন। এইভাবে রঘুনাথ এক এক করে গোপীনাথকে নাড়ু দিয়ে যাচ্ছেন আর গোপীনাথ গ্রহণ করছেন। হঠাৎ গোপীনাথ বলে উঠলেন, ওই দুটি লাড্ডু থাক রঘু, ওই দুটি লাড্ডু তোর জন্য। এরপর গোপীনাথ আবার কোষ্ঠী পাথরে পরিণত হলেন। ততক্ষণে রঘুনাথের বাবা কবিরাজ মশাই ফিরে এলেন। ফিরে এসে ডাকলেন, রঘু, ও রঘু, কোথায় গেলি বাবা? রঘুনাথ দরজা খুলে বেরিয়ে এলেন। থালায় মাত্র দুটি নাড়ু। মা বলছেন, এ কি রঘু, মাত্র দুটি নাড়ু, আর নাড়ু কোথায়? রঘুনাথ বললেন, গোপীনাথ খেয়েছে মা। মা বললেন, ছি বাবা, গোপীনাথের নামে মিথ্যে বলতে নাই। রঘুনাথ মা এবং বাবাকে বললেন, আমি মিথ্যে বলছি না। এই বলে ঠাকুর ঘরের সমস্ত ঘটনা বাবা এবং মাকে খুলে বললেন। সব শুনে মুকুন্দ কবিরাজ ভাবলেন, ছেলে মিথ্যে বলছে, লোভে পড়ে নাড়ু খেয়ে এখন গোপীনাথের নামে মিথ্যে বলছে। কিন্তু তিনি মুখে কিছু বললেন না। পরের দিন সকালে রঘুনাথকে ডেকে বললেন, বাবা রঘু, আমাকে একটি জরুরি কাজে বাইরে বেরোতে হচ্ছে, তুই বাবা কালকের মতো গোপীনাথের পুজোটা দিয়ে দিস। এই বলে রঘুর মাকে আজকেও নাড়ু দিয়ে পুজো দিতে বলে তিনি চলে গেলেন। কিন্তু গেলেন না, কিছু দূর গিয়ে আবার বাড়ি ফিরে এলেন। ততক্ষণ রঘুনাথ নাড়ু নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। আবার সেই রঘুনাথের আকুল মিনতি গোপীনাথের কাছে। রঘুর মা বাবা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছেন। হঠাৎ সব চুপচাপ, ঠাকুর ঘরে কোনো সাড়া শব্দ নেই। মুকুন্দ কবিরাজ ভাবলেন, এবার রঘুনাথ চুপচাপ বসে নাড়ু খাচ্ছে। তাই পা টিপে টিপে দরজার সামনে গেলেন কবিরাজ মশাই। গিয়ে হঠাৎ খুলে দিলেন দরজা। তিনি অবাক হয়ে দেখলেন, একটি জ্যোতি যেন হঠাৎ করে মিলিয়ে গেল। আর গোপীনাথের হাতে বাঁশির বদলে রয়েছে একটি নাড়ুর অর্ধেকটি, এবং সেটিও শিলায় পরিণত হয়েছে। মুকুন্দ কবিরাজ সব বুঝতে পারলেন। ছোট্ট রঘুকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ধন্য রঘু, ধন্য তোর ভক্তি। আমি এতদিন নিয়ম নিষ্ঠা ভরে পুজো করেও যে ভগবানের দর্শন আমি পাইনি, তা তোর সরল বিশ্বাস আর ভক্তির জোরে তুই তাই পেলি। বন্ধুরা, এইভাবে রঘুনন্দন গোপীনাথের দর্শন পেলেন এবং গোপীনাথকে লাড্ডু খাওয়ালেন। আজও শিখণ্ডে বিরাজ করছে সেই রঘুনন্দনের গোপীনাথ, যার হাতে রয়েছে কোষ্ঠী পাথরের নাড়ু, যা সমগ্র ভারতবর্ষে আর কোথাও এমন বিগ্রহ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। জয় গোপীনাথ, জয় রাধাকান্ত কি জয়।